নিজেদের নিরাপত্তা ও মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। বুধবার সচিবালয়ে বিসিবির কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ভেন্যু পরিবর্তনে আইসিসিতে আবেদনের এখনো সাড়া মেলেনি, এসব বিষয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলেন তিনি। শারমিন নীরা রিপোর্ট। শুরুটা হয় আইপিএল থেকে ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে। তারই প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের ঘোষণা দেয় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। সরকারি নির্দেশে বিসিবি জানায়, ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে না বাংলাদেশ। যদিও মঙ্গলবার আইসিসির সাথে বৈঠকের পর খবর হয়েছে বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। এ সমস্ত বিষয় আমলে নিয়ে বিসিবির পরিচালকদের সাথে বৈঠক ক্রীড়া উপদেষ্টার। আইসিসির বক্তব্য নিয়ে প্রোপাগান্ডা চালানো হচ্ছে জানান বিসিবি প্রধান। এতগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হচ্ছে, তাই আমরা এটা রেজ করেছি স্ট্রংলি। আইসিসি আমাদেরকে জানিয়েছে শ্রীলঙ্কা খেলা সম্ভব না, এই ধরনের কোনো কথাই হয়নি আমাদের কারোর সাথে। আমি জানি না, এটা একটা প্রোপাগান্ডা আমি বলবো, ফলস নিউজ। কেননা এখনো আইসিসির সাথে আমাদের যোগাযোগ হয়েছে একটা, আমরা তাদেরকে জানিয়েছি, তারা আমাদের থেকে জানতে চাইছে কি কি ইস্যু, তো আমরা এখন কি কি ইস্যু সেগুলো লিখে পাঠাবো। আর ক্রীড়া উপদেষ্টা বলেন, মর্যাদা ক্ষুণ্ণ করে খেলবে না বাংলাদেশ, সেই সাথে সামনে আনেন নিরাপত্তার বিষয়টি। অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। যেখানে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড নিজেরাই বলছে কলকাতা টিমকে যে এই প্লেয়ারকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, ওনাকে তোমার টিম থেকে বাদ দাও, এটাই তো একটা ট্যাসিড রেকগনিশন যে ভারতে নিরাপদে খেলার মতো পরিস্থিতি নাই। উপদেষ্টা বলেন, শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ রয়েছে। বাংলাদেশের যুক্তি আইসিসি নিরপেক্ষভাবে মূল্যায়ন করবে বলেও প্রত্যাশা করেন তিনি। আর দ্রুত সময়ে নিজেদের অবস্থান আইসিসিকে জানানো হবে বলে জানান আসিফ নজরুল। তো আমরা এই সিদ্ধান্ত খুব ক্লিয়ারলি নিয়েছি যে আমরা আইসিসিকে বুঝাবো যে আমাদের ভারতে খেলার মতো পরিবেশ নাই। শারমিন নীরা, ৭১, ঢাকা। বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া কিংবা না যাওয়া শুধু বাংলাদেশের ক্রিকেটারদের কনসার্ন নয়, এর সাথে জড়িয়ে থাকছে আরো অনেক মানুষের নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ সরকার আর ক্রিকেট বোর্ড সেটা নিয়ে বেশি চিন্তিত। আর আইসিসির কাছে বোর্ডের ফিরতি বার্তায় সেটাই বুঝিয়ে বলবে বিসিবি। কিন্তু আইসিসি সেটা না মানলে কার লাভ কার ক্ষতি, সেই হিসেবের খতিয়ান খালিদ জামিলের রিপোর্টে। নিয়তি বোধ হয় একেই বলে, কোনো এক কাল্পনিক বিষয়ের উপর ভর করে কাটার মাস্টারকে রীতিমতো নিজেদের দেশে নিষিদ্ধ করে ছাড়ল ভারত। এমন এক সময়ে উঠল উত্তাল সেই ঢেউ, যখন ক্যালেন্ডারের পাতা গড়ালো ফেলানি হত্যার 15 বছরে। দুই দেশের জাতীয়তাবাদ কেউ কাউরে ছাড় দিতে নারাজ, কিন্তু কূটনীতি পাড়া তখন কমিয়ে আনার চেষ্টা করছে দুই দেশের শীতলতা। কিন্তু বিসিবির সাফ কথা, এক মোস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারবে না, তারা পুরো বাংলাদেশ টিমের নিরাপত্তা নিশ্চিত করবে কিভাবে? আর সেই সাথে অফিসিয়াল থেকে ফ্যান আরো কত মানুষ জড়িয়ে থাকে একটা বিশ্বকাপ আসরের সাথে। বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের কনসার্নটা সেই জায়গায়। যেমন একটা খেলোয়াড়কেই যখন দেখলাম যে শৃঙ্খলা সিকিউরিটি দিতে অসুবিধা কারণেই তো তাকে বাদ দেওয়া হয়েছে, তখন একটা দল, একটা পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার। পূর্বেও কিন্তু সিকিউরিটির কারণে বিভিন্ন এই ধরনের ইভেন্ট হয়েছে, এবং আপনারা জানেন যে হাইব্রিড বিশ্বকাপ যে হচ্ছে সেটা মূল কারণটাই কিন্তু সিকিউরিটি। সো আমরা আশা করছি যে আমরা যে আমাদের রিজনগুলো আছে সেগুলো আমরা এস্টাবলিশ করতে পারি। চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল, তখন ইন্ডিয়া পাকিস্তানে যায়নি, এবং পাকিস্তানও কিন্তু গত কয়েকটা বিশ্বকাপ খেলতে ইন্ডিয়াতে আসেনি। সো আমরাও আশা করছি যে আমরা একটা সঠিক অ্যান্সার পাবো। চিঠি পাল্টা চিঠি আর আলোচনার টেবিল থেকে এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া যাচ্ছে তাতে পরিষ্কার, ভারতের বিপক্ষে এবারে টি-20 বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি। কিন্তু আইসিসি কি বাংলাদেশের পক্ষে কথা বলবে? কিভাবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে নিরপেক্ষ সিদ্ধান্তের আশা করছে বোর্ড, যেখানে আইসিসির সর্বোচ্চ 2 চেয়ারে বসে আছেন ভারতের পরিচিত ক্রিকেট ফেস জয় শাহ, এবং পাশাপাশি সিইও হিসেবে আছেন সঞ্জু গুপ্তা। তবে টানেলের ওই পারে আসার আলো কিছুটা হলেও দেখা যাচ্ছে, কারণ বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে না হলে তাতে বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা তাদের নেই। উল্টো টাইগাররা যাওয়ার পর কট্টরপন্থীদের রোষানলে গুবলেট হয়ে যেতে পারে তাদের সব আয়োজন। সেটা আয়োজক ভারতের ইমেজকে ফেলতে পারে আরও বেশি হুমকির মুখে। আইসিসিও সেই ঝুঁকি হয়তো নিতেই চাইবে না।
এদিকে বাংলাদেশের হাতেও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিপক্ষে যথেষ্ট যুক্তি আছে, আর এখন কেবল সেগুলোই তুলে ধরতে হবে আইসিসির সামনে। দু একদিনের মধ্যেই বিসিবির তরফ থেকে সেই চিঠি যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেবিলে। খালিদ জামিল, একাত্তর। বিসিসিআই এর হঠকারী এক সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আইসিসি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের এক রশি টানাটানি শুরু হয়েছে বিশ্বকাপ নিয়ে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ভারতে খেলতে চায় না, আবার ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিবির এই সিদ্ধান্তকে সমর্থন করতে চাইছে না। কিন্তু কেন এমন চল তো আইসিসি শুরু করেছে, তবে এখন কোন স্বার্থে কে বাংলাদেশের চাওয়াকে অবরুদ্ধ করতে চাইছে? ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। আমরা কি আপনার সৎ ছেলে? আমাদের বেলায় কেন ভিন্ন নিয়ম? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে এই প্রশ্ন করতেই পারে বিসিবি। তা না হলে যে সিস্টেম আইসিসি নিজেই বানিয়েছে সেই সিস্টেমের ব্যবহার বাংলাদেশের বেলায় নয় কেন? বলা হচ্ছে আইসিসি এসিসির হাইব্রিড নিয়মে টুর্নামেন্ট আয়োজনের কথা। ঘটনার শুরু 2023 এশিয়া কাপ থেকে। সেবার পাকিস্তানের আয়োজন করার কথা ছিল এশিয়া কাপ, কিন্তু ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায়। সে কারণেই অনেক জল ঘোলার পর প্রথমবারের মতো পরিচয় করানো হয় হাইব্রিড নিয়মের, যেখানে ভারত খেলে শ্রীলঙ্কায়, বাকি সব দেশ শ্রীলঙ্কার পাশাপাশি পাকিস্তানেও খেলেছে। গেল বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও হয় একই নিয়মে, যেখানে পাকিস্তান সহ বাকি সব দেশ খেলে আয়োজক দেশ পাকিস্তানে, ভারত শুধু খেলে সংযুক্ত আরব আমিরাতে। এমনকি তখন দুদেশের মধ্যে মধ্যস্থতা হয়, ভারত যাবে না পাকিস্তানে, পাকিস্তানও যাবে না ভারতে। কোনো ধরনের উস্কানি ছাড়াই নিরাপত্তা হুমকিতে যখন মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা বন্ধ করা হয়, তখন স্বাভাবিক এবং যৌক্তিকভাবেই বিসিবি অন্য খেলোয়াড় সহ বাকি সবার নিরাপত্তার প্রশ্নে ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে। সহজেই শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া যায় বাংলাদেশের ম্যাচগুলো, কিন্তু এখনো পর্যন্ত ইঙ্গিত আইসিসি এমনটা করতে চাইছে না। বরং বাংলাদেশের প্রতি পরোক্ষ হুমকি, ভারতে না খেললে ওয়াকওভার পাবে প্রতিপক্ষ। হাইব্রিড নিয়ম সৃষ্টি আইসিসির, সেই নিয়মেই চলছে বিশ্বকাপও। বাংলাদেশেরও সরকার চায় না দল যাক ভারতে। তবে কেন মানা হচ্ছে না বিসিবির যৌক্তিক চাওয়া? দুইটা কারণ হতে পারে। হয় বিসিবি আইসিসিকে বোঝাতে পারেনি ঠিক কতটা সেনসিটিভ পুরো ইস্যু, অথবা আইসিসিতে থাকা ভারতের আধিপত্য সংস্থাটাকে রাজি হতে দিচ্ছে না বিসিবির চাওয়ায়। কিন্তু এমন কেন করবে বিসিসিআই? বাংলাদেশ শ্রীলঙ্কায় খেললে তো কোনো লস হবে না ভারতের। বাংলাদেশের কলকাতায় খেলার কথা ছিল 3টা ম্যাচ, কিন্তু দুদেশের মধ্যে যেমন পরিস্থিতি, তাতে খুব বেশি বাংলাদেশের সমর্থকের যাওয়ার কথা নয় ভারতে। এছাড়া টিকিট বিক্রির টাকা তো বিসিসিআই পাবেই না, তাই ব্যবসায়িক দিক থেকে ভারতের মেকে বসার কোনো কারণই নাই। ফয়সাল হাবিব, 71। সবশেষে আন্তর্জাতিক টি-20 খেলেছেন 10 বছর আগে, জাতীয় দলে নেই তাও হয়ে গেল 8 বছর। তবুও নাসির হোসেনের ব্যাটে মরিচিকা ধরেনি এতটুকু। নোয়াখালীর বিপক্ষে ওয়ান ম্যান শো দেখিয়েই সেই নাসিরই এবার ঢাকাকে এনে দিলেন জয়। সেঞ্চুরি মিস হলেও দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সেই পুরনো নাসিরের নতুন ঝলক তুলে ধরেছেন পার্থ বণিক। বিপিএলে এই একটা ছবি, যেই ছবিতে সেই পুরনো হাসি। নাসির হোসেন, দ্য আলটিমেট হার্ড হিটার। বলতে গেলে বিপিএলে একাই নোয়াখালীকে করলেন ছাড়খাড়। সিলেটে এদিন নাসির কেমন তাণ্ডব চালিয়েছেন তার একটা উদাহরণ হতে পারে নোয়াখালীর বিপক্ষে ঢাকার 5ম ওভার। বোলিংয়ে তখন নোয়াখালীর মাঝ সাদকাত, কিন্তু একই অবস্থা। বোলার প্রথম 4 বলেই হজম করলেন 3 বাউন্ডারি আর 1 ছক্কা। মাঝ সাদকাতের এই দুর্দশা যেমন অবাক করেছে, তার চেয়ে বেশি অবাক করেছে ব্যাটারের নাম, যিনি তাণ্ডব চালিয়েছেন। তিনি আর কেউ নন, নাসির হোসেন। সেই পুরনো নাসির, সেই পুরনো সব মারকুটে শট। শুধু ওই ওভার না, মাঠ ছাড়ার আগ পর্যন্ত গোটা সময় এভাবেই বল বারবার আছড়ে ফেলেছেন বাউন্ডারির ওপারে। 22 বলে 50 তুলে যেমন দর্শকদের উল্লাসে মাতিয়েছেন, তেমন 50 বলে 90 রানে অপরাজিত থেকে সেঞ্চুরির জন্য আফসোসও ছড়িয়েছেন। অবশ্য এই সেঞ্চুরি না হবার দায় যার, সেই ইমাদ ওয়াসিমের সাথে ম্যাচ শেষে হাসি মুখে পোজ দিয়েছেন নাসির। বুঝিয়ে দিয়েছেন সেঞ্চুরি না হোক, তিনি ম্যাচ উপভোগ করেছেন 100-তে 100। এদিন ঢাকার গুড লাকের শুরু সেই টস থেকে, যেখানে টস জিতে ফিল্ডিং বেছে নেন ঢাকা ক্যাপ্টেন মোহাম্মদ মিঠুন। নোয়াখালীর ব্যাটারদের আসা যাওয়ার শুরু মূলত 3য় ওভার থেকেই। সৌম্য সরকার, হাবিবুর রহমান সোহান, মুনিম শাহরিয়ার কিংবা মাহিদুল অঙ্কন প্রত্যেকেই ফেরেন সিঙ্গেল ডিজিটে। ব্যতিক্রম বলতে যে মাঝ সাদকাত ছিলেন, তাকেও 24 রানে তুলে নেন নাসির হোসেন। নোয়াখালীর এই ভরাডুবিতে এরপর প্রতিরোধ করেন মোহাম্মদ নাবি ও ক্যাপ্টেন হায়দার আলী। দুজনে মিলে করেন 90 রানের সলিড জুটি।
মাত্র 3 রানের জন্য 50 মিস করেন হায়দার। 47 রানে তাকে ফেরান আব্দুল্লাহ আল মামুন। শেষ পর্যন্ত 6 উইকেটে বোর্ডে 133 রান তোলে নোয়াখালী। 42 রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নাবি। লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাও শুরুতেই হোঁচট খায়। অ্যান্ড ক্রেডিট গোজ টু হাসান মাহমুদ। তার ব্যাক টু ব্যাক ওভারে কাটা পড়েন রহমানুল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন। তবে নোয়াখালীর হম্বিতম্বি ওই পর্যন্তই। ক্রিজে এরপর তাণ্ডব শুরু করেন নাসির হোসেন। চতুর্থ ওভারে মোহাম্মদ নাবির বলে ব্যাক টু ব্যাক 3 বাউন্ডারি হাঁকানো, মাঝ সাদকাতের 4 বলে 18 রান তোলা, কিংবা রেজাউর রহমান রাজা, হাসান মাহমুদদের তুলো ধুনো করা, এসবই ছিল ঢাকার ইনিংসে নাসির শো। তবে অনেকেই যখন আশা করেছিলেন নাসির সেঞ্চুরি করবেন, তখন ইমাদ ওয়াসিমের 16 বলে 29 রানে সেই সুযোগ হাতছাড়া হয়। ঢাকা জয় তুলে নেয় 35 বল আগে 7 উইকেটে। নাসির সেঞ্চুরি না পেলেও ঢাকাকে জয় এনে দেয় 35 বল আগে 7 উইকেটে। এর মধ্য দিয়ে 5 ম্যাচ খেলে ফেললেও আর জয়ের দেখা পেল না নোয়াখালী। অন্যদিকে টানা 3 ম্যাচ পর ফুল পয়েন্টস নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ঢাকা ক্যাপিটালস। পার্থ বণিক, 71। খেলাযোগের অফিসিয়াল ফেসবুক পেজে গেল বছরের সেপ্টেম্বরে শুরু হয় কিউট খেলাযোগ কার্নিভাল 2025, যেখানে কুইজে অংশ নেয় কয়েক লাখ ক্রীড়াপ্রেমী দর্শক। সেখান থেকে সৌভাগ্যবান 90 জনকে তুলে দেওয়া হয়েছে কিউট খেলাযোগ কার্নিভাল 2025-এর পুরস্কার। বুধবার বিকেলে বারিধারা অফিসে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন 71 টেলিভিশনের সিইও অ্যান্ড হেড অফ নিউজ মোহাম্মদ শফিক আহমেদ। গত বছরের 19 সেপ্টেম্বর কিউট খেলাযোগ কার্নিভাল 2025 যে কুইজ প্রতিযোগিতা শুরু করে, তাতে অংশ নেয় প্রায় 1 লাখেরও বেশি মানুষ। কিন্তু এতে সৌভাগ্যবান 90 জন বিজয়ী। কিউট খেলাযোগ কার্নিভাল 2025-এ যারা অংশ নিয়েছিলেন তাদেরকে সেই পুরস্কার দেওয়ার পালা। সবসময় খেলাযোগের পাশে আছি ইনশাল্লাহ, আমাদের জন্য দোয়া রাখবেন সর্বদা। থ্যাংক ইউ। হ্যাঁ, 71 খেলাযোগটা একটু বেশি দেখে। ওকে, থ্যাংক ইউ আপনাকে। খেলাযোগ বেশি দেখার জন্য অব্যাহত থাকবে আপনাদের এই দেখা। টেলিভিশনের বাইরে আরেকটা পরিচিতি 71 খেলাযোগ। সেই 71 খেলাযোগের সারা দেশের একেবারে সেই কুড়িগ্রাম থেকে যেমন এসেছিলেন, তেমনি অংশগ্রহণ করেছিলেন অভিজাত এলাকা গুলশান বনানীর মানুষ। 71-এর সাথে সকল মানুষের সমান অংশগ্রহণ থাকবে, সেরকম প্রত্যাশা খেলাযোগের কাছে 71 টেলিভিশনের পক্ষ থেকে। একটা প্যারাসুট দুর্ঘটনা ভেঙে চুরমার মেরুদণ্ড, নিমিষেই শেষ প্যারাট্রুপার হওয়া স্বপ্ন। জীবনে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবেন কিনা ঠিকঠাক বলতে পারেননি স্বয়ং চিকিৎসক, কিন্তু যেখানেই সংশয় সেখানেই যেন সংকল্প, হার না মানা। জীবন যে জীবনের ব্যাকরণ মেনে সবসময় চলতে পারে না, তারই জলজান্ত উদাহরণ ইমতিয়াজ ইলাহি। পঙ্গুত্ব থেকে আয়রনম্যান হয়ে ওঠা দুঃসাহসী এই ট্রায়াথলেটের ঘুরে দাঁড়ানোর গল্প থাকছে হাসান সজীবের রিপোর্টে। প্যারাশুট ট্রেনিংয়ের একটা কোর্স ছিল অ্যাডভান্স ট্রেনিংয়ের জন্য। তো সেই প্রশিক্ষণ চলাকালীন সময়ে যশোরে একটা দুর্ঘটনা হয়, যে আমার সাথে আরেকজন প্যারাট্রুপার, আমরা মাটিতে নেমে আসার সময় উনি ভুলবশত আমার প্যারাশুটের মধ্যে ঢুকে যান, যার কারণে 2টা প্যারাশুট পেঁচিয়ে যায় এবং আমরা প্রায় 200 ফিট উপর থেকে মাটিতে পড়ে যাই। আমি মাটিতে পড়ি এবং উনি এসে আমার উপরে পড়েন, যার কারণে আমার কম্প্রেশন ফ্র্যাকচার, উপরের এবং নিচের চাপে এটা ভেঙে যায়। 3টা ভার্টিব্রা ভেঙে যায়, L3, 4, 5 ভেঙে ভাঙা হাড়গুলো আমার স্পাইনাল কর্ডের মধ্যে চলে যায় এবং অনেকগুলো নার্ভ ছিঁড়ে যায়। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। দুর্ঘটনায় যেখানে আজীবন পঙ্গুত্ব নিয়ে বিছানায় পড়ে থাকার কথা, সেখানে ইমতিয়াজ ইলাহি বনে গেলেন আয়রন ম্যান। সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কিভাবে চাইলেই জীবনে বদলে ফেলা যায় সব বাধা বিপত্তির সংবিধান। দুর্ঘটনার পর পেরিয়ে গেছে 26টা বছর। টকবগে সেই যুবক পা দিয়েছেন মধ্য বয়সে। এর মধ্যে হারিয়েছেন প্যারাট্রুপার হওয়ার স্বপ্নকে। মেডিকেল আনফিটে বিসর্জন দিতে হয়েছে সেনাবাহিনীর চাকরিটাও। শঙ্কা ছিল হয়তো আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। তবে যেখানে শঙ্কা সেখানে সংকল্প, হার না মানার মানসিকতা ভর করে তার উপর। সেই সাহস থেকেই ইমতিয়াজ ইলাহি শেষ করেন একের পর এক দুঃসাহসিক সব ইভেন্ট, যা কারো বুকে ধরায় কাঁপন তো কাউকে করে মুগ্ধ। 50 বছর বয়সে এসেও ইমতিয়াজ ইলাহি দেখেন পাহাড় জয়ের স্বপ্ন। কিন্তু তার আগে জানতে চাওয়া কিভাবে প্যারাশুট দুর্ঘটনার পর ঘুরে দাঁড়ানো। পড়ার পরে মনে হলো যে শরীরে কয়েক হাজার ভোল্ট ইলেকট্রিসিটি
পা থেকে মাথা পর্যন্ত গেল, হ্যাঁ, এবার তারপরে মাটিতে আমি পড়ে আছি, তো নড়াচড়ার কোনো উপায় নাই। যাই হোক, সেখান থেকে হসপিটাল যশোর থেকে ঢাকা, এরপরে একটা অপারেশন হলো আমার স্পাইনে। তারপরে প্রায় 3 মাস আমি একদম শয্যাশায়ী, হ্যাঁ, মানে উঠে বসারও কোনো সুযোগ ছিল না, অবস্থাও ছিল না। সো ডাক্তাররাও আসলে কনসার্ন ছিলেন যে আসলে এরপরে কী হবে, রিকভারি কতটুকু হবে। আমিও বাড়ি ছিলাম যে আসলে আদৌ আমি উঠে বসতে পারবো কিনা বা নড়াচড়া করতে পারবো কিনা। তো সেখান থেকে 3 মাস পর আস্তে আস্তে আমার ফিজিওথেরাপি করা শুরু হলো। দেন সেখান থেকে বিছানায় উঠতে বসতে পারা, বিরাট মাইলস্টোন, হ্যাঁ। সেখান থেকে হুইলচেয়ার থেকে 2টা ক্রাচ, তারপরে 1টা ক্রাচ এবং 2 পায়ে দাঁড়ানো, প্রায় 9 মাস আমি হসপিটালে কাটিয়েছি। হুইলচেয়ার থেকে ক্রাচের জীবন, সেখান থেকে 1 পা 2 পা করে হাঁটা, ধীরে ধীরে দৌড় শুরু করা, 1 কিলো থেকে কয়েক কিলোমিটার, সেটাকে আরও বাড়িয়ে ম্যারাথন, সঙ্গে যুক্ত হলো সাঁতার, সাইক্লিং। অদ্ভুত কিছু জয়ের নেশা ভর করে ইমতিয়াজের ওপর। আস্তে আস্তে আমি দেখলাম 2010 সাল থেকে যে আমি দৌড়াতে পারছি। 100 মিটার, 200 মিটার, 500 মিটার করে আমি 1 কিলো 2 কিলো করে একটা 21 কিলো পর্যন্ত দৌড়ে ফেললাম। 2013 সালের মধ্যে আমি 21 কিলো দৌড়ে ফেললাম। তারপরে সাইকেল চালানো শুরু করলাম। এরপরে যেটা মনে হলো যে যখন আমি শারীরিকভাবে সক্ষম হতে থাকলাম, তখন চ্যালেঞ্জটা আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম। শুধু দৌড়ে না, দৌড়ের সাথে সাঁতার, দৌড়ের সাথে লম্বা সাইকেল, সবই করলাম। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে একের পর এক ইভেন্টে অংশ নিতে শুরু করেন তিনি। বয়স, স্বাস্থ্য ঝুঁকি যার কাছে হয়ে ওঠে মামুলি, ব্যথা বাধার সঙ্গে শরীরকে মানিয়ে নিতে করেন যুদ্ধ। ধীরে ধীরে নিজেকে নিয়ে যান অসম্ভব কঠিন আয়রনম্যান প্রতিযোগিতার দীর্ঘ দূরত্বের ট্রায়াথলনে। একাধিক ইভেন্টে বাংলাদেশের পতাকাকে বিশ্বের কাছে তুলে ধরেন তিনি। না, আসলে আমি কোনোদিনও চিন্তা করিনি যে আমি একসময় আয়রনম্যান দিব। আমার জন্য আসলে ওই 100 মিটার দৌড়াতে পারাটাই একটা বড় ব্যাপার ছিল। আর আমি সবসময় চেষ্টা করি যে মানে এক লাফে শেষ পয়েন্টে পৌঁছানোর থেকে এই জার্নিটাকে উপভোগ করা। হাসান সজীব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।